স্মল ইজ বিউটিফুল এই কথাটা বলা হয় এবং অর্থনীতিতে এরকম একটা ধারণা বেশ প্রচলিত আছে এবং বোধহয় সম্ভবত পপুলারও, যদি আমি ভুল না করে থাকি। এবং সেইটার আঙ্গিকে যদি আমরা এই বাজেটটাকে ধরি, কারণ বাজেটের আকার পূর্ববর্তী বছরের তুলনায় কম, এটি স্বাধীনতার পর বোধহয় প্রথম ঘটনা। এবং বড় বড় যে প্রকল্প, বিশাল ব্যয়, এগুলোকে বাদ রেখে বলা হচ্ছে যে সমতার এবং বৈষম্যহীন একটা বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনার মূল্যায়নটা কি শুরুতে জানান। ধন্যবাদ। স্মল ইজ বিউটিফুল, ইট ইজ গুড। এটাও যদি এইভাবেও দেখেন যে গত বছরে 268 পৃষ্ঠার বাজেট বক্তৃতা ছিল, যেটা কেউ ছাপাতেও পারেনি, কোনো ইয়ে হয়নি। এবার সে তুলনায় যথেষ্ট ছোট। 130 তার চেয়ে বড় কথা, অ্যাটলিস্ট এবার বণিক বার্তা সংক্ষেপিত আকারে হলেও বক্তৃতাটা ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ আমি চাচ্ছি যে বাজেটের সাথে জনগণের যে সম্পৃক্ততা, অভিজ্ঞতা, অবহিত ব্যাপার, বিকজ গত 7-8 বছর আমরা দেখেছি ওই পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন, জনগণ ঠিক পুরোটা জানে না, পেপারও ছাপতে পারে না এবং চারিদিকে থাকে। এবার সেই অর্থে যথেষ্ট ছোট করে করা হয়েছে একটা জিনিস। স্মল ইজ বিউটিফুল এই অর্থে অবশ্যই মনে করি যে প্রায় 7,000 কোটি টাকা আপনার ব্যয়ের বাজেট কমানো হয়েছে। আমি এটা মনে করি প্রায় 22,000 কোটি টাকা, কারণ ওনার তো একটা গ্রোথ ছিল, গ্রোথ হতে পারত। তারপরে ওখান থেকে আরও 7 যেহেতু কমে আসলো, যোগ করলে মোটামুটি প্রায় 22-23-25,000 টাকার মতন কম আর কি। আবার এরও ব্যাকগ্রাউন্ড অন্য অর্থে, প্রতি বছর বিগত কয়েকটা বছর যে বাজেট দেওয়া হতো, অরিজিনাল বাজেট, তার থেকে বেশ কমে তার বাস্তবায়ন হতো। এমনকি এই যে গত বাজেটও সম্ভবত না সেটাই, চলতি বছরের সেটাও তাই। আবার চলতি বছরের এই কম হওয়াটা ব্যাপারটার আবার আরেকটা অন্য কারণ আছে। এই বাজেটটা তৈরি করেছিল পূর্ববর্তী একটা সরকার, যারা মনে করেছিলেন যে তারাই থাকবেন বা ইত্যাদি, সেইভাবে। যদিও একটা নির্বাচনের বছর ছিল, যদিও 2 বছর ভাগ ভাগ করে করার কথা ছিল, যে আমি ডিসেম্বর পর্যন্ত দিচ্ছি, পরেরটা নির্বাচিত সরকার করবে ইত্যাদি, সে চিন্তাও ছিল না। এতই আত্মবিশ্বাসী ছিলেন তারা যে তারা মনে করেছিলেন যে এই বাজেটই তারা করবেন, সেই জন্য এইবার আর ওই কথাটা বলেন নাই, যেটা 95 সালে, যেটা 2001 সালে, যেটা 2008 সালে পরিষ্কার করে বলা হয়েছিল যে ইট ইজ হাফ বাজেট, কারণ এ নিউ গভর্নমেন্ট উইল বি কামিং, সো দে উইল বি ডু দ্যাট। বাট এবার সেটাও ছিল না। তো সেই রকম ধরনের একটি অতি অদম্য একটা বাজেট, বিরাট একটা বাজেট, সেটা একবারে পুরোটাই প্রায় বলতে গেলে বাস্তবায়নে ভার পড়লো একটি অনির্বাচিত, মানে কি বলে, অন্তর্বর্তীকালীন সরকারের। যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অবস্থাতেই একটা ঘূর্ণাক্ষরও কোনো বিবেচনা ছিল না বাজেটটা পাশ করার সময় গত বছর। হ্যাঁ, সে তো জানতো না, এটা তার কোনো নাই। মানুষ একটা কন্টিনিউয়েশন থাকে, বাজেটের থাকে, তো সেটাও ছিল না। না থাকার পরে হঠাৎ করে আগস্ট মাসে এনারা যে বাজেটটা পেলেন, সেই বাজেটটাও ঠিক পরিশীলিতভাবে, তাত্ত্বিকভাবেও তারা রিভাইজও করার সময় পাননি বা করেননি। হ্যাঁ, ওইভাবে চালিয়ে গেছেন। শুধুমাত্র বড় বড় প্রকল্পের ব্যয় এবং কোনো কিছু ব্যয় কম হওয়াতেই মোটামুটি খরচটা কমের যায় গেছে। সেইটার ব্যাকগ্রাউন্ডে এবার এই যে আপনার 7,000 কম বলে যে বাজেটটা হচ্ছে, আমি মনে করি এটা দুটো পজিটিভ দিক। একটা হচ্ছে ব্যয়ের বাজেট কমানো হয়েছে, এটা ভালো খবর না, কারণ আমার সামনে 26 সালে আমি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি। আমার এখানে বেসরকারি খাত আরও অনেক কিছুকে আমার এই সময় একটু স্বাবলম্বী করে তোলার, যদিও অর্থ উপদেষ্টা সম্ভবত বলেছেন যে আমরা স্বাভাবিকভাবে হয়তো চলে যাব, সেটা স্যার যেটা বলছেন ঠিক আছে, কিন্তু মেন পয়েন্ট হচ্ছে যে আমার যেখানে এবছর আরও বড় ধরনের বাজেট হওয়ার কথা ছিল বা হওয়া উচিত ছিল, আমার বেসরকারি খাতকে আরও প্রস্তুত করার দরকার ছিল। 26 সালে যেহেতু আমি মেট্রিক পরীক্ষায় পাশ করতে যাচ্ছি, ঠিক আছে, আমার টেস্ট পরীক্ষাটা ভালো হওয়ার দরকার ছিল, সেখানে আমার বাজেটটা ছোট করতে হয়েছে, যেহেতু আমার এই সম্পদের ইত্যাদির সমস্যা, তারপরে বড় ধরনের প্রকল্প নাই ইত্যাদি গেল। কিন্তু এটা পজিটিভ বলছে এই অর্থে যে ব্যয়ের বাজেটটাও কমেছে, কিন্তু আয়ের বাজেটটা বাড়ানো হয়েছে। বাড়ানো তো হয়নি। হ্যাঁ, বাড়ানোই হয়েছে, কারণ 4,99,000 এনবিআর যেটা, এটা তো আগে অন্য এর তুলনায় যথেষ্ট কমে ছিল। যেমন আমরা এখনই ঘাটতি দেখতে পাচ্ছি, মানে লক্ষ্যমাত্রার চাইতে অনেক কমে আছে। তারপরও সাহস করে 4,99,000 বা ওই সব মিলে করা হয়েছে। এটাও একটা এই কারণটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমার বাজেট ঘাটতিটাকে আমার ভদ্রভাবে কন্টেন করতে হবে, কারণ তা না করলে পর, অর্থাৎ রেভিনিউ আর্নটা একটু যদি ভালো হয় করতে পারি, তাহলে আমার বাজেট ঘাটতিটা আমার সুষম একটা পর্যায়ে থাকবে। কারণ আমি ওই বাজেট ঘাটতির কারণে আমার যেমন প্রাইভেট সেক্টরে লোন দেওয়ার ক্ষমতা আমার ব্যাংক হারিয়ে যাচ্ছে, 2 হচ্ছে আমার বহু বিদেশি ঋণ টিন ইত্যাদি নিতে হচ্ছে আর কি। এই দুটোকে কন্টেন করার জন্য এটা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে
ওই আবার স্মল ইজ বিউটিফুল। প্রশ্ন হচ্ছে যে আমি যে এটা দিলাম এনবিআরকে, যে এটা দিলাম, আমার অর্থনীতির এই অবস্থা, সেই অবস্থায় ওই এটা পারবে কিনা বা পারার উপরে নির্ভরশীলতা ব্যাপারটা থাকবে। তো আমি একটু শেষ করে দিই, নির্ভরশীলতা থাকবে, কিন্তু আসলে উদ্দেশ্যটা অন্য জায়গায়। সেটা হচ্ছে এই যে ওকে, অর্থাৎ এনবিআরকে, অর্থাৎ এই অর্থনীতিকে ন্যায্য কর আহরণ করতে হবে। এই যে বারবার ছাড় দেওয়া হচ্ছে, প্রচুর রেয়াত দেওয়া হয়েছে, প্রচুর করা হয়েছে, তারপরে মনে করা হয়েছে যে এইভাবে চলে যাক, অর্থাৎ এনবিআরকে কোনো সময় জিজ্ঞেস করা হয়নি যে কেন তুমি এটা পারলা না, কেন তুমি টার্গেট করতে পারছো না, এটা জানা দরকার। কেন এত লোক কর দেওয়া সত্ত্বেও, কর দেওয়া দাতা থাকা সত্ত্বেও কেন তারা কর দিতে আসছে না, কেন এই সব করগুলো যথাযথভাবে আসছে এবং না। যারা রিটার্ন দেয় তার 2/3 তো আসলে শূন্য কর। হ্যাঁ, শূন্য, হ্যাঁ, অধিকাংশ শূন্য কর, অর্থাৎ ও 12 লাখ 13 লাখ শুধু শূন্য করের ফাইল হ্যান্ডেল করে। তাহলে ওটা দিয়ে আসলে এবং ওর হ্যান্ডেলিংয়ে আরও একটা বড় দিক হচ্ছে যে ওর যা আয় হচ্ছে সেটার প্রায় 80% আসতেছে এআইটি, হ্যাঁ, তারপরে টিডিএস, যার কিছু করতেই হয় না, ওর কোনো কাজ নাই, ওটা ব্যাংকে থেকে কেটে নিচ্ছে, এআইটি কেটে নিচ্ছে, হ্যাঁ, এবং যেটা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নাই, আর কি ফাইনাল না কি ইত্যাদি বোঝা যাচ্ছে না। এখানে ডিসিপ্লিন আনতে বলা হচ্ছে। জি।